আসসালামু আলাইকুম। আজ ১৯ জুলাই ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া শুরু। জানা গেল দেশে ফেরা নিয়ে পলাতক হাসিনার সর্বশেষ প্ল্যান। ইরানে শুরু হচ্ছে সর্বাত্মক যুদ্ধ, ১৬ মার্কিন সেনা নিহত। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় উভয় দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের টাইগার লাইটনিং ২৬ মহড়ায় মূলত জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দ্বিপক্ষীয় মহড়াটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য হল পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আত্মকার্যক্ষমতা আরও জোরদার করা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে এই দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ২০১৭ সালে প্রথম শুরু হয়। কোভিড-১৯ মহামারীর সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী ৫ বছর ধরে তা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মহড়াটি শ্রেণীকক্ষ ভিত্তিক ও মাঠ পর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে। সবশেষে সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ এর মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটবে। চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম সহ গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনার এক বিস্তৃত রূপরেখা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, যেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, দ্রুতগতির বুলেট ট্রেনের সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতা করার কথা উল্লেখ করেছেন। বুলেট ট্রেনের সম্ভাবনা ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বিএসএম নিয়ে কাজ এগিয়ে চলছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে ইয়াও ওয়েন বলেন, তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন আন্তরিকভাবে কাজ করছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। কাঁঠাল রপ্তানির জন্য চীনের বিশাল বাজার খুলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল রপ্তানির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষর হয়েছে। এর ফলে আমের পর এবার দেশের জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং টেকসই সমাধান খুঁজে বের করতে চীন মধ্যস্থতামূলক ভূমিকা অব্যাহত রাখবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি তুলে ধরা হলো, দলের প্রথম সারির নেতাদের নিয়ে আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে গিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এইভাবে দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে দলের এক সভায় শেখ হাসিনা তার বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়ে নেতাদের সেই মতো প্রস্তুতি নিতে বলেছেন। শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন 12.5 লাখ নেতাকর্মী সহ। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, দলকে তার নির্দেশ আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন সেই দিন গোটা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকায় আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নেতারা বলেছেন নেত্রীর প্রত্যাবর্তন হতে চলেছে একটি আন্তর্জাতিক ইভেন্ট। দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, পৃথিবীতে অনেক প্রত্যাবর্তনের ঘটনা আছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে ঐতিহাসিক, যা স্মরণকালের মধ্যে কেউ প্রত্যক্ষ করেনি। সাবেক প্রধানমন্ত্রী জানান, তিনি যে তথ্য সংগ্রহ করেছেন তাতে এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচিত আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি জেনেছেন অচিরেই এই মামলাগুলিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ নেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসেই 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তারেক রহমানের সরকার। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম না করে কটাক্ষ করেন, বলেন, বাংলাদেশের কি দুর্ভাগ্য, এমন একজন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি দেশে কটি উপজেলা তাও ঠিক করে জানেন না। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, তারেক রহমানের সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেন, বানাও আরো জেল, আমরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব। বৃহস্পতিবার 16 জুলাই ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025 এর 16 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায় মিলিটারি অভিযানে 16 জন আওয়ামী লীগ কর্মী সমর্থক নিহত হন। সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়। এই দুই ঘটনার স্মরণে আওয়ামী লীগ ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল। সভা শেষে উপস্থিত নেতারা সমস্বরে বলে ওঠেন, আপা দেখা হবে দেশে, আপা দেখা হবে দেশে। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। দ্য ওয়ালের তথ্য মতে ওই সভায় শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, আমি জানি আমার মৃত্যুদণ্ড হয়েছে, আমি আইন আদালতে লড়াই করব, তারপর যদি মরতে হয় মরব, দেশের মাটিতে মরব। তিনি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার বিখ্যাত পঙ্কুক্তি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর, হায়রে জীবন নদে, উদ্ধৃত করে সবাইকে দেশে ফেরার প্রস্তুতি শুরু করতে বলেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের কারণ ব্যাখ্যা করে হাসিনা বলেন, বাংলাদেশ আজ বিপন্ন, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে, কারাগারে, তাদের হত্যা করা হচ্ছে, মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই অবস্থায় দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য, আমরা তাই দেখে যাব, আইনের পথে আত্মসমর্পণ করব। নেতাকর্মীদের হাসিনা বলেন, অপেক্ষা করুন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক দুনিয়ায় পরিস্থিতির অনেক পরিবর্তন হবে। তিনি জেল জুলুমকে ভয় পান না জানিয়ে আওয়ামী লীগ নেত্রী বলেন, 1981 সালে দেশে ফেরার পর 83-তে জেলে যেতে হয়েছিল। 2007 সালে আমি বিদেশে গেলে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমাকে দেশে ফিরতে দিচ্ছিল না। সমস্ত এয়ারলাইন্সকে চিঠি দিয়ে বলেছিল আমাকে যেন বাংলাদেশ দামি বিমানে উঠতে না দেওয়া হয়। তারপরও আমি দেশে ফিরে আসি এবং কারাগারে যাই, ফলে আমি জেলে যেতে ভীত নই। বাংলাদেশ সরকার হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর জানিয়েছে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। তিনি দেশের মাটিতে পা রাখা মাত্র গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তুরস্ক সরকারের আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 19 জুলাই সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যাকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারের লক্ষ্যে দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে আরও 2 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ নিহত 2 সেনা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় প্রাণ হারান। ওই হামলার পর আরও একজন মার্কিন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। যদিও সংঘাতের বেশিরভাগই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবু সাম্প্রতিক প্রাণহানির ঘটনা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশেষ করে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনা করছে। তবে জর্ডানের সর্বশেষ হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় তিনি এখনও পৃথক কোনো মন্তব্য করেননি। যুদ্ধ শুরুর পর একাধিক ঘটনায় মার্কিন বাহিনীর প্রাণহানি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি কুয়েতে একটি বেসামরিক বন্দরে ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হন। পরদিন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় আরও 1 সেনা আহত হন, পরে মারা যান। এছাড়া মার্চের শেষ দিকে ইরাকে একটি KC-135 সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে 6 সেনা সদস্য নিহত হন। সম্প্রতি আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মার্কিন নৌবাহিনীর পাইলটও প্রাণ হারান। অন্যদিকে ইরানের দাবি অনুযায়ী গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত 50 জন নিহত এবং 500 জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাম্প্রতিক এক সেতুতে হামলায় প্রাণ হারানো 8 জনও রয়েছেন। এছাড়া চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বিদেশি নাগরিক ও কয়েকটি দেশের বেসামরিক মানুষেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, ওয়াশিংটন আবারও তার আসল চেহারা প্রকাশ করেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, বারবার সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনায় আবারও প্রমাণ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ আবারও দেখিয়ে দিয়েছে আধিপত্যবাদ, জবরদস্তি আর সহিংসতা মার্কিন নীতির অবিচ্ছেদ্য অংশ। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসানে গত 17 জুন দেশ দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। প্রাথমিকভাবে 60 দিন যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত হয়। কথা ছিল, এই সময়ের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হবে। কিন্তু ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আয়োজনের মধ্যেই গত 8 জুলাই ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে ফের নৌ অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। এই আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে মহা শয়তান আখ্যায়িত করছেন মুজতবা খামেনি। তিনি বলেছেন, ওয়াশিংটন আবারও তার আসল চেহারা প্রকাশ করেছে। তার ভাষায়, চুক্তি ভঙ্গের এই ঘটনা যুক্তরাষ্ট্রের অসততা, অবিশ্বস্ততা এবং প্রতিশ্রুতি রক্ষা না করার অকাট্য দলিল। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ারও অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে ইরান তার জবাব দিতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। সেদিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে ইরান। তবে সর্বোচ্চ নেতা হওয়ার পর এখনও তিনি প্রকাশ্যে আসেননি। তার বিবৃতির একটি বড় অংশ জুড়ে ছিল তার বাবা প্রয়াত আলী খামেনির প্রতি জনগণের অকুণ্ঠ ভালোবাসার প্রশংসা। প্রয়াত নেতার শেষ যাত্রায় তেহরান, কওম, মাশহাদ সহ বিভিন্ন শহরে লাখ লাখ মানুষের ঢল পুরো বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য করেন মুজতবা। তিনি বলেন, জনগণের এই ঐতিহাসিক উপস্থিতি ও আনুগত্য শত্রুদের মনে ভয় ও বিস্ময়ের জন্ম দিয়েছে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, রাজনৈতিক মতবিরোধ বা সামাজিক বিভাজন তৈরি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকারের কাজের সমালোচনা করার অধিকার সবার আছে, তবে তা যেন ঐক্য বিনষ্ট না করে এবং শত্রুরা যেন কোনো দুর্বলতার সুযোগ নিতে না পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন।
কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।